সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সম্প্রতি দুদিন আগে একটি খুবই অদ্ভুত বিজার একটি ঘটনা আমরা দেখলাম। সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের পাশে দাঁড়িয়ে আছেন ইন ফ্রন্ট অফ অনেকগুলো টেসলা গাড়ি নিয়ে। কোথায়? হোয়াইট হাউস লনে। এবং সেখানে উনি প্রশ্ন উত্তর দিচ্ছিলেন বিভিন্ন প্রেসের সাংবাদিক যারা আছেন তাদেরকে। কিন্তু অবস্থা দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল প্রেসিডেন্ট ট্রাম্প না, উনি একজন আসলে কার সেলসম্যান এবং খুব চেষ্টা করছেন একটি গাড়ি বিক্রয় করার ব্যাপারে। অদ্ভুত, খুবই অদ্ভুত একটি ব্যাপার আমেরিকান প্রেসিডেন্সির জন্য। এই প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্যাম্পেইনের সময় ম্যাকডোনাল্ডসের অ্যাপ্রন পরে ক্যাম্পেইন ট্রেলে বলেছিলেন যে উনি আমেরিকার অর্থনীতিকে বাঘের মতো ফিরিয়ে নিয়ে আসবেন। উনি উইল ব্রিং ব্যাক দ্য ইউএস ইকোনমি রোরিং ব্যাক ইনটু লাইফ। ওকে, আমরা কি দেখছি? পক্ষান্তরে আমরা দেখছি এই মুহূর্তে স্টক মার্কেট ধ্বংস হতে বসেছে, পতন ঘটছে ব্যাপকভাবে, এবং তার যে বিলিয়নিয়ার ফ্রেন্ডস এবং সাইড চেকস যারা আছেন তারা কিন্তু ব্যাপকভাবে এই লুণ্ঠনে যোগ দিবেন, কিভাবে তার লাভবান হবেন সেই পন্থা দেখছেন, ইনক্লুডিং ট্রাম্প। স্টক মার্কেট শেষ হয়ে যাচ্ছে, 401k মানুষের শেষ হয়ে যাচ্ছে, ওয়াইপিং আউট দ্য ওয়ার্কিং ক্লাস আমেরিকান, ডাজেন্ট ম্যাটার। অথচ এই লোককেই ম্যান্ডেট দেওয়া হয়েছে অর্থনীতিকে সঠিক করার, সঠিক পথে ফেরত নিয়ে আসার। যে এক্সাম্পলটি হোয়াইট হাউসে দিলাম, এটি হচ্ছে একটি লেটেস্ট ব্লেটেন্ট এক্সাম্পল অফ কারাপশন যে মানুষটিকে দেওয়া হয়েছে। উনি এই ব্যাপারে একেবারে আনকনসার্ন, ফরগেট অ্যাবাউট কারাপশন এবং অন্য কিছু করে। উনি এই কারাপশন হতে দিচ্ছেন এবং তার সাথে তার পার্টিসিপেন্টরাও অনেকে আছেন। 50 দিন হয়ে গেল ট্রাম্প প্রেসিডেন্সি, এই জন্য এটি অত্যন্ত দরকার। উনি কিভাবে এটি ডিল করছেন সেটি আলোচনায় থাকবে। সামনে বাজেট শাটডাউন আসছে, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এই সমস্ত পিলারের উপরে এই দেশটি দাঁড়িয়েছিল, যেটিকে মনে হতো টাচ করাই সম্ভব নয়, ট্রাম্প একটি জিনিস দেখিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে এটিকে তাসের ঘরের মতো ভেঙে ফেলা, ডেমোক্রেসি কতটা ফ্রেল দেখিয়ে দিচ্ছেন। সাথে থাকবে বাংলাদেশ প্রসঙ্গ, বাজেট প্রসঙ্গ এবং ট্যারিফ প্রসঙ্গ। বাংলাদেশে আসলে কি হচ্ছে? ধর্ষণ, খুন, রাহাজানি, সেনাপ্রধানদের বিভিন্ন কথাবার্তা, কোথায় যাচ্ছে বাংলাদেশ? এই সমস্ত আলোচনার জন্য আছেন আমার সাথে নাকিবুর রহমান, প্রফেসর, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন সাংবাদিক, গবেষক এবং রিসার্চার হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ওকে হাসান ফেরদৌস, প্রথমেই আমি চলে যেতে চাই বাজেট আলোচনায়। আমরা এখন পর্যন্ত জানি যে আজকে মিডনাইটে যদি মধ্যে কিছু না হয় শাটডাউন হতে পারে, কিন্তু সেটি বড় কথা না। বড় কথা হচ্ছে বাজেট ইস্যুতে এখন পর্যন্ত ডেমোক্রেটদের যে অবস্থা, তারা এগ্রি করছেন, চাক শুমার এগ্রি করছেন এখন পর্যন্ত, যেটি আমরা জানি। এবং অনেকেই বলছেন এটি কি ওয়াইজ ডিসিশন? শুমার কেন এই ধরনের একটি ডিসিশন নেবেন যেখানে মেডিকেডের 800, মেডিকেড, সোশ্যাল সিকিউরিটির, স্ন্যাপ, $880 বিলিয়ন কাটছাটের কথা আমরা শুনছি, এখনো চোখে দেখিনি আমি, কিন্তু আছে এই পরিকল্পনার এর ভিতরে। কেন? হাসান ফেরদৌস। ধন্যবাদ হাবিব ভাই, নকিব ভাই, আসসালামু আলাইকুম। কারণটা সুমার, কিন্তু চাক শুমার, ডেমোক্রেটিক পার্টির সিনেটের লিডার, নিজেই ব্যাখ্যা করেছেন দুদিন আগে নিউ ইয়র্ক টাইমসে একটা অপেডে। তিনি বলছেন যে যদি আমরা এই মুহূর্তে এই শাটডাউনটা করি তাহলে লাভ কার। তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং এলন মাস্ক, আপনি যেমন বললেন, খুব ব্যস্ত মার্কিন সরকারকে ছোট করে আনতে। যদি আমরা শাটডাউন করি তাহলে ডোনাল্ড ট্রাম্প সাহেবকে একটা গোল্ডেন অপরচুনিটি তুলে দেওয়া হচ্ছে, ইচ্ছা মতো আরো কাটছাট করবার। তিনি বলবেন যে দেখো, সব তো বন্ধ হয়ে আছে এবং কোনো কিছুই বন্ধ হয়ে নেই, এরা সবই আননেসেসারি। কোনটা নেসেসারি কোনটা আননেসেসারি তিনি চেরি পিক করবেন, যা কিনা সুমার সাহেবের বক্তব্য অনুসারে আমেরিকান পাবলিকের জন্য একটা দুঃসংবাদ। এটা তার মূল বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, তিনি বলছেন যে এই মুহূর্তে আমাদের খুব জরুরি হচ্ছে আমেরিকান সাধারণ লোকের, ওয়ার্কিং ক্লাস আমেরিকানদের স্বার্থকে প্রোটেক্ট করা। এই শাটডাউনটা আমেরিকানদের স্বার্থ প্রোটেক্ট করবে না, এটা তার বোদ্ধ আর্গুমেন্ট। উল্টো দিকে ডেমোক্রেটরা, বিশেষ করে প্রোগ্রেসিভরা, যেমন আমাদের নিউ ইয়র্কের কংগ্রেস ওয়ামেন এওসি, তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক যেভাবে লেফট অ্যান্ড রাইট কাটছাট করছেন,
বাজেট কাট করছেন, লোককে চাকরি ছড়িয়ে দিচ্ছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ নেই। কোনো পর্যায়ে কোনো প্রতিবাদ হচ্ছে না। রিপাবলিকান তো নয়, আমরাও কিছু করছি না। দিস ওয়াজ অ্যান অপরচুনিটি ফর আস, দাঁড়ানোর জন্য শক্তভাবে। আর তুমি করছো, অন্যায় করছো। মনে রাখবেন যে হোয়াইট হাউসের যে ভোট হয়েছে, এই ভোটে কিন্তু একজন ডেমোক্রেট ছাড়া কেউই না, ইনফ্যাক্ট কোন ডেমোক্রেট ভোট দেয়নি তার পক্ষে, একজন রিপাবলিকান ছাড়া সবাই ভোট দিয়েছেন, সব রিপাবলিকান। কিন্তু কোন সব ডেমোক্রেটরা এর বিপক্ষে ভোট দিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে এইটা আমাদের সুযোগ শক্তভাবে দাঁড়ানোর, প্রতিবাদ করার, ট্রাম্পের বিরুদ্ধে যে আমরা একটা দেয়াল হয়ে আছি তা প্রমাণ করার। তো এই কম্প্রোমাইজের মুখে প্রয়োজন পড়বে ডেমোক্রেটদের 8টা ভোটের। এই সিআর বা কন্টিনিউইং রেজলিউশন পাস করতে 8টা ভোটের প্রয়োজন পড়বে। চাক শুমার আগে বলেছিলেন তিনি বিপক্ষে, কিন্তু গতকাল যখন তিনি প্রথম জানালেন তার কনফারেন্সে যে তিনি ভোটের পক্ষে, এই 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 সিআর এর পক্ষে, তখন সবাই বিস্মিত হয়েছিল। কেন? এবং তিনি ব্যাখ্যা করে বললেন এই কারণে। মজা হচ্ছে যে ক্লিয়ারলি যদি দেখেন যে কারা পক্ষে কারা বিপক্ষে, একটা জেনারেশনাল ডিভাইড আছে। কিন্তু দেখবেন সব বুড়োরা এটার পক্ষে, আর যারা কম বয়সী, যেমন আমি বললাম এওসির কথা বললাম, এই জেনারেশন বলছে যে উই মাস্ট টেক এ ডিফারেন্ট স্ট্যান্স। আর যেটা কি? রেজিস্ট্যান্স। জি, উই হ্যাভ টু বি দি ফোর্স রেজিস্টিং ডোনাল্ড ট্রাম্প। জি, ধন্যবাদ। ডাক্তার রহমান, আপনার কাছে যাচ্ছি। এই যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, এতে একটি জিনিস একেবারে পরিষ্কার যে ডেমোক্রেট আর ডেমোক্রেটিক পার্টি তারা এর কোনো আসলে এখন পর্যন্ত রিয়েল কোনো কার্যক্রম দেখছি না। মনে হচ্ছে যে তারা নখও হারিয়েছেন, দাঁতও হারিয়েছেন, এবং অথবা ডোনাল্ড ট্রাম্প দুটি ভোতা করে দিয়েছেন তাদের। দে হ্যাভ নো গেম প্ল্যান। এটি কি সম্ভব? এটি কেন? এটি কেন? আমরা বার্নি স্যান্ডার্স ছাড়া আর কাউকেই দেখছি না। পোকাহান্টাস কিছু বলেছিলেন মাঝে মধ্যে, বাট দিস ইজ ওয়ার উই আর টুডে, আনফরচুনেটলি। আমি যদি আপনাদের মনে আছে জেমস কারভেল, যিনি মানে হি ইজ এ লাইটিং রড, তিনি একটা কথা বলেছেন খুব রিসেন্টলি যে রোল ওভার অ্যান্ড প্লে ডেড। তো এটাই মানে কিন্তু সত্যি কথা বলতে যে ডেমোক্রেটদের অ্যাপ্রোচ হওয়া উচিত। না, আমি একটু আপনাকে থামাবো। এই কারণ জেমস কারভেল ইজ ক্লোজ টু 90 years old। এর কথা যদি আমাদের শুনতে হয় এখন, তাহলে তো দুঃখজনক ব্যাপার। আর রোল ওভার প্লে ডেড, রিয়েলি? I mean, that's the best they can do. Now you can tell me, please. মানে এটা দুঃখজনক। এজন্য হাসান ফেরদৌস ভাই যেটা বললেন যে আমরা ডেমোক্রেটিক পার্টিতে একটা ক্লিয়ার ডিভাইড দেখতে পাচ্ছি, যে চাক শুমার এবং ওনাদের জেনারেশন সবাই কিন্তু খুব বয়স্ক। মানে আমরা যদি দেখি যে ম্যাক্সিন ওয়াটার্স, তারপরে আপনার তারা মানে দে ডোন্ট হ্যাভ দ্য এনার্জি টু ফাইট। অন দ্য আদার হ্যান্ড কংগ্রেস সাইডে আমরা দেখছি যাদের 40 এবং 30 এই বয়সী যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, এওসি থেকে শুরু করে, এবং রিসেন্টলি আমরা দেখেছি ডেমোক্রেটিক পার্টি ডিএনসির ভাইস চেয়ারম্যান ইলেক্ট করেছে ডেভিড হগ, আপনাদের মনে আছে, পার্কল্যান্ড শুটিং সার্ভাইভার। এরা কিন্তু অনেক ভোকাল এবং এরা খুবই ব্যথিত চাক শুমারের এই অ্যাপ্রোচ নিয়ে। যদিও তিনি যেই অ্যাপ্রোচটার কথা বলেছেন এটার কিছু যুক্তি আছে, কিন্তু at the same time you will not have too many opportunities to stand up to Donald Trump. এটা একটা সুযোগ ছিল, যদিও ডোনাল্ড ট্রাম্প সাধারণ মানুষের ওয়েলবিং নিয়ে কেয়ার করে না, এবং এটা সত্যি কথাই উদ্বেগজনক যে যদি শাটডাউন হয় তখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এবং ইলন মাস্কের পক্ষে সহজ হবে চুজ এন্ড পিক করা, কাকে তারা রাখবেন কাকে তারা রাখবেন না। কারণ অলরেডি ফেডারেল যারা এমপ্লয়ি, তারা একটা, আমি প্রচুর ফেডারেল এমপ্লয়ীদের সাথে আমার বন্ধুত্ব আছে, তারা সবাই কিন্তু একটা এংজাইটির মধ্যে রয়েছে যে কখন তাদেরকে ফায়ার করা হয়। মানে এটা, অথচ ইট ওয়াজ অলমোস্ট লাইক এ সার্টেনিটি যে তারা জব লুজ করবেন না। তো এই যে আনসার্টেনিটির বিষয়গুলো আছে, সাথে সাথে ইকোনমির অবস্থাও যেটা, যে এটা একটা পুরো একটা ইটস বিকামিং লাইক এ, ইকোনমি হ্যাজ বিকাম লাইক এ ক্যাসিনো, যে একদিন হট করে 5% ড্রপ করছে, আজকে আবার দেখেন মার্কেট ইজ আপ বাই অলমোস্ট 5%। এটা মানে এটা তো হইতে পারে না ভাই, যে আপনি কিছু ট্যারিফ পজ করা হয়েছে এই কারণে। মানে এন্ড ডেলিবারেটলি পিপল আর ম্যানিপুলেটিং দ্য মার্কেট, এবং
আপনি আরো যে কথাগুলো আসছে যে ক্রিপ্টো যেই দাগি আসামি বাইন্যান্সের যারা অফ কোর্স কনভিক্টেড ফেলন তাদের সাথে ট্রাম্প ফ্যামিলি যোগাযোগ করছে যে কিভাবে তাদেরকে এক্সোনারেট করা যায় এবং সাথে সাথে একটা ডিল তৈরি করা যায়। সো দেয়ার ইজ নো লাইন বিটুইন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একজন সাধারণ স্টেট এমপ্লয়ি হিসাবে আমাকে প্রত্যেক বছর আই হ্যাভ টু ফাইল স্টেটমেন্ট অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে আমি অন্য কি কাজগুলা করি যেটার সাথে আমার মূল কাজের কোনো কনফ্লিক্ট হয় কিনা। অথচ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বসে তারা দেধারসে তাদের ব্যবসা এবং আপনি টেসলার যে সেলস পারসন বললেন, মানে এই জিনিসগুলা সবাইকেই খুব সংক্ষুব্ধ করছে এবং আমরা আসলে জানি না যে ইকোনমিটা কোন দিকে যাচ্ছে। এবং এই মুহূর্তে মানে ইটস টাফ টু বি চাক সুমার, কারণ মানে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে গেলে অনেককেই আপনি মানে রাগান্বিত করবেন। আমি একটু মজার কথা বলি, আবার রাগান্বিত না করে উপায় নেই। আমি একটু মজার কথা বলি আপনাকে। You struggle just like Democrats. You cannot tell me why they're struggling and why they have no tooth and nails. মানে জেমস কারওয়েল বলেছিলেন, in 30 days Trump will self-destruct. কথাটি সত্য না। এভাবে মানে ইকোনমি পলিটিক্স কোনোটাই রান হয় না। আপনি যদি আজকে ট্রাম্পের থেকে গাড়ি কিনতেন, হোয়াইট হাউসে থাকে, আপনার ছবি কিন্তু ওই পেপারে থাকতো এবং ট্রাম্পের খুব সুনজরে আপনি থাকতেন। আর এই মুসলিম লোকটা আমার হোয়াইট হাউসে দাঁড়িয়ে গাড়ি কিনেছে, এই গিভ হিম সামথিং। কারাপশন কাকে বলে, মাফিয়া প্রেসিডেন্ট কাকে বলে, দিস ইজ হাউ ইউ রান মাফিয়া অলিগার্কি। ওকে, মানুষ কিন্তু আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাচ্ছি। একদিকে ট্যারিফ, একদিকে চলছে রিসেশনের ভয়াবহ বার্তা, ডোজ ছাঁটাই করছে এবং আমরা দেখছি সবাই বলতে বেশ আনহ্যাপি আমেরিকানস। আর এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি কিন্তু রিপাবলিকান পার্টির জন্য ওভারঅল নট এ গুড সাইন, ট্রাম্পের জন্যও ভালো একটি নয়। আসলে উনি কি এই যে আনহ্যাপিনেস সার্ভাইভ করতে পারবেন? একটি রিসেশন কি আসলেই আসছে? হাসান ফেরদৌস, আপনি দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব পরশুদিন খুব গড়িমসি করে বলেছেন যে সামান্য ডিফিকাল্টি হতে পারে। এই যে তিনি ট্যারিফ দিচ্ছেন, মার্কেট ভলাটাইল, সামান্য সময়ের জন্য ডিফিকাল্টি তুমি ফেস করতে পারো, কিন্তু আলটিমেটলি তিনি বলছেন যে আমরা আমেরিকায় ওয়েলথ ক্রিয়েট করছি, অনেক অনেক ওয়েলথ আমেরিকায় আসবে, আমেরিকা অনেক ধনী হবে। We are not creating wealth, we are bringing wealth back to America. Meanwhile যেটা ঘটেছে, প্রতিটি ইকোনমিক ইন্ডিকেটরসটা কিন্তু নেগেটিভ টেরিটরিতে। রাইট, কনজিউমার পারসেপশন, ইনফ্লেশনের ট্রেন্ডটা, আনএমপ্লয়মেন্ট, প্রতিটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে নেগেটিভ টেরিটরিতে। মোস্ট ইম্পর্টেন্টলি ডোনাল্ড ট্রাম্প সাহেবের নিজের জনসমর্থন, হি হ্যাজ লস্ট 11%। তার জানুয়ারি 20 থেকে আজ পর্যন্ত তিনি 11% তিনি তার জনসমর্থন হারিয়েছেন। আরো লক্ষ্য করবেন যে রিপাবলিকান পার্টি নিয়ম হচ্ছে ছুটির সময় যে যার যার ডিস্ট্রিক্টে মিটিং করা তার কনস্টিটিউয়েন্সির সাথে, তারা ভয় পাচ্ছে, তারা মিটিং এ যাচ্ছে না, কারণ মিটিং এ গেলেই ধরছে সবাই কি হচ্ছে। ফলে একটা বড় রকমের টার্মোয়েল চলছে দলের ভেতরে, কিন্তু এই টার্মোয়েলটাকে সুযোগ ব্যবহার করতে পারতো ডেমোক্রেটিক পার্টি, কিন্তু আপনি ঠিকই বলেছেন ডেমোক্রেটিক পার্টি কিন্তু গ্রহণ করেনি। আমি শেষ করছি একটা কথা বলে, এই যে আমরা একটু আগে বললাম সিআর কন্টিনিউ রেজলিউশনের কথা বললাম, আমরা বাজেটের কথা বললাম, আমরা প্রধান ভয় হচ্ছে যে কাকে ব্লেম করবে। যদি শাটডাউন হয় তাহলে ব্লেম কাকে করা হবে? ডেমোক্রেটরা বলছে তারা ভয় পাচ্ছে সুমার আমাদের ব্লেম করবে, কিন্তু আজকের যে ওপিনিয়ন পোল খেপেছে ওয়াশিংটন পোস্ট, দেখতে পাচ্ছি আমরা যে মাত্র 32% মনে করে যে ডেমোক্রেটদের দোষ হবে, আর বাকি সবাই অলমোস্ট 70% মনে করছে হয় রিপাবলিকানদের নয় ট্রাম্প নিজে। 70% ভার্সেস 30%। তারপরেও চাকসুমা সাহেবরা তাদের মেরুদণ্ডটা খুঁজে পাচ্ছেন না। খুঁজে পাওয়ার কথা না, কারণ বাড়ি যখন হবেন আপনি কোর্পোরেশনের সাথে, আপনি তাদের পয়সা খাবেন, তখন সাধারণ মানুষের সাথে বিচ্ছিন্ন হবেন এবং আপনি তখন কোমরে জোর থাকবে না। আরেকটি ব্যাপারে রিসেশনের ব্যাপারে প্রশ্ন করেছিলাম আপনাকে, সেটি হচ্ছে কি, আমি সম্প্রতি দেখলাম গত 11টি রিসেশনের 10টি হয়েছে রিপাবলিকান সময়ে।
গত 11টি রিসেশনের 10টি হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্সির সময়ে। খুবই আশ্চর্যিত ব্যাপার। ওকে, বাট আই এম নট সারপ্রাইজ, দিস ইজ হোয়াট দে ডু। কিন্তু মানুষ মনে করে রিপাবলিকানরা আসলে অর্থনীতি বুম হবে। এই ইলেকশন আগেও সেটি আমি শুনেছি, তার আগেও ইলেকশনে শুনেছি। আমি জানি না এই তথ্য তারা কোথেকে পান। মেবি ইকোনমিক প্রফেসর নাকিবুর রহমান, ইউ ক্যান টেল আস বেটার আফটার এ লিটল বিট। কিন্তু আমি এই সঙ্গে আরেকটি প্রশ্ন আপনাকে দিয়েছি। রাশিয়া পিস অফার একটি চলছে, রাশিয়াস পিস অফার একটি প্রসেস চলছে, এখানে কিছু কন্ডিশনে দেওয়া আছে। আপনি কি মনে করেন এই পিস ওয়ার্কআউট করতে পারে? ডেফিনেটলি। জিনিসটা হচ্ছে যে এখন তো রাশিয়া খুব সুবিধাজনক অবস্থায় রয়েছে। সো আমি আপনার ওই ইকোনমির কথাটা দিয়ে একটু শুরু করি, তারপর রাশিয়াতে আসছি। যে আহ, আপনি যেটা বললেন খুবই সত্যি কথা, যে আমরা যদি মেজর রিসেশন গুলা দেখি যে রিপাবলিকান টাইমে হয়েছে, কিন্তু যে পারসেপশনটা যে রিপাবলিকানরা আসলে ইকোনমি ভালো হয়, এই পারসেপশনটার কারণ হলো যে ইউজুয়ালি রিপাবলিকানরা যখন ক্ষমতায় আসে, প্রতি রিপাবলিকান গভর্নমেন্টই বড় বড় ব্যবসায়ীদেরকে একটা ট্যাক্স কাট দেওয়ার চেষ্টা করে, এবং তাদের যে থিওরি সেটা হলো যে এই ট্যাক্স কাটটা উইল ট্রিকল ডাউন ইনটু দ্য ইকোনমি। যে ধনী ব্যবসায়ীরা যেই ট্যাক্সটা তারা সেভ করবেন, বাঁচাবেন, ওই ট্যাক্সটা তারা খরচ করবেন ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। কিন্তু আমরা কিন্তু সেই ট্রিকল ডাউনটা দেখিনি। যেহেতু ধনী এবং কর্পোরেশন গুলা বড় বড় ট্যাক্স কাট পায়, এই কারণে এই পারসেপশনটা তৈরি করা হয় যে রিপাবলিকানরা ইকোনমি ফ্রেন্ডলি, কিন্তু পরিসংখ্যান কিন্তু সেটা বলে না। বরং আমরা দেখেছি যে লাস্ট বুশের আমলে ইকোনমি ওয়াজ এট দ্য ওয়ার্স্ট ফর্ম। সেখান থেকে প্রেসিডেন্ট ওবামা কিন্তু ইকোনমিকে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন, এবং সেটার একটা বেনিফিট পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রথম 2 বছর, 2017 এবং 2018 সালে। কিন্তু 2019 সাল থেকে কিন্তু তারপরে কোভিড আসার পরে ইকোনমি ওয়াজ বেসিকলি ক্র্যাশ টু দ্য গ্রাউন্ড। সেখান থেকে জো বাইডেনের আমরা অনেক সমালোচনা করতে পারি, কিন্তু অর্থনীতিকে একটা ভঙ্গুর অবস্থা থেকে কিন্তু দাঁড়া করিয়েছিলেন। এবং তিনি যখন যেই সময় ক্ষমতা থেকে চলে গিয়েছিলেন, সে সময় কিন্তু ইকোনমি একটা রিকভারি মোডে ছিল এবং ইট ওয়াজ গেইনিং মোমেন্টাম। সেই মোমেন্টামটা নষ্ট করে ফেলা হচ্ছে এখন। এবং ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, জিনিসটা হচ্ছে যে এখনো কিন্তু রিসেশনের আশঙ্কা বড় বড় অর্থনীতিবিদরা করছেন না, কিন্তু যখন হোয়াইট হাউস থেকে মাইল্ড রিসেশন আশঙ্কা করা হয়, ইকোনমির একটা মজার জিনিস হলো যে ইকোনমিতে এক্সপেকটেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন রিয়ালিটি। সো প্রেসিডেন্টের কাছ থেকে যদি এক্সপেকটেশনটা আসে, আপনি সেদিনই দেখলেন যে মার্কেট ক্র্যাশড যখন প্রেসিডেন্টের মুখ থেকে রিসেশনের ফেয়ারটা আসে। সো এই জিনিসগুলা এবং এই মার্কেট ম্যানিপুলেশন থেকে অ্যাসেট ম্যানেজাররা সবচেয়ে বেশি এই ভলিটিলিটি থেকে লাভবান হচ্ছে। আমি সেদিন একজন অ্যাসেট ম্যানেজারের সাথে কথা বলছিলাম, ইজ ইন হিজ 70s। সে আমাকে বলছে যে আই এম জাস্ট ওয়েটিং ফর এ মার্কেট ক্র্যাশ টু রিটায়ার। মানে অনেকের পোর্টফোলিও এমন ভাবে সেট করা যে মার্কেটটা ক্র্যাশ করলে পরে দে উইল ক্যাপিটালাইজ এন্ড দে উইল ক্যাশ দেয়ার চেক এন্ড রিটায়ার। সো ওই জায়গাটাতে মানে একটা এই অর্থনীতিটাকে একটা আমরা ক্যাসিনো বানিয়ে ফেলেছি। এটা খুব দুঃখজনক একটা বিষয়, এবং এখানে সাধারণ মানুষ যাদের 401 কে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো সেকেন্ড কোয়েশ্চেনে যদি যাই আমি, যে ডেফিনেটলি রাশিয়া ইজ ইন কন্ট্রোল, এবং ইউক্রেনের হাত একেবারেই বাধা, এবং জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের যে এপিসোড ছিল হয়ে গিয়েছে, যেই পিআর ডিজাস্টার সেটা হয়েছে, যার কারণে জেলেনস্কির হাতে খুব বেশি অপশন নেই। সুতরাং এই পিস ট্রিটিটা ইউক্রেনের জন্য খুব বেশি ফেভারেবল হবে না আমরা জানি, এবং এর মধ্যে কয়েকটা বিষয় যেটা কনসার্নিং, এবং হয়তো অনেকেই পছন্দ করবে না, বাট দে হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, যে ইউক্রেনের নেটোর মেম্বারশিপ হ্যাজ টু বেসিকলি গিভেন আপ, এবং যে জায়গাগুলা রাশিয়া অলরেডি অধিগ্রহণ করেছেন সেই জায়গাগুলা রাশিয়ান টেরিটরি হিসাবে রেকগনাইজ করা, সেগুলাকে উদ্ধার করতে পারার ইউক্রেনের সম্ভাবনাটাও ক্ষীণ হয়ে যাবে। কিন্তু তারপরও যদি এর মাধ্যমে সম্পদ এবং জানমালের ক্ষয়ক্ষতি না হয়, এটাও একটা পাওয়া। ডেফিনেটলি আই হোপ ফর বেটার ডিল, কিন্তু বেটার ডিল ইজ নট পসিবল। সো যে ডিলটা হবে এটা প্রবাবলি উইল হ্যাভ টু বি অ্যাকসেপ্টেড আমার মনে হয় বোথ পার্টির জন্য। হ্যাঁ, বিকজ Russia, I mean, Ukraine is draining, and the European Union is draining. They are out of artilleries. They are out of money, and they're running out of gas, pretty much. এটা কোথাও যাচ্ছে না।
ওকে, আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করব, আমি যাব হাসান ফেরদৌস আপনার কাছে বাংলাদেশের প্রসঙ্গে। ইউএন সেক্রেটারি জেনারেল গুতেরেস উনি এখন ঢাকায় আছেন। একটি বড় ব্যাপার হচ্ছে রোহিঙ্গা ইস্যু, এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, এটি সমাধানের চেষ্টা করবেন উনি কথা দিয়েছেন, উনি আলাপ আলোচনায় এনেছেন। এই যে ইস্যুটি আছে এটি কি আসলে সমাধান করার মতো একটি ব্যাপার আসলে ইউএন করতে পারবে? এই যে ক্রাইসিস থেকে বাংলাদেশ কি আদৌ কখনো বের হয়ে আসতে পারবে? আমি যদি আপনার প্রশ্নের জবাবটা সরাসরি দেই, উত্তরটা হবে যে না। জাতিসংঘের কাছ থেকে এই সংকটের সমাধান আশা করাটা বোকামি। সেক্রেটারি জেনারেল তার এমন কোনো ক্ষমতা নেই, যে তার কোনো ম্যাজিক ওয়ান নেই যে 12 লক্ষ রোহিঙ্গা ফিরে যাও। এই সিদ্ধান্ত বা চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র মেম্বার স্টেটসদের, জাতিসংঘ মহাসচিবের নয়, মেম্বার স্টেটসদের, নিরাপত্তা কাউন্সিলের, সিকিউরিটি কাউন্সিলের। কিন্তু মজা হচ্ছে যে কাউন্সিলের একাধিক মেম্বার রিলাক্টেন্ট, স্পেশালি চায়নার সাথে মিয়ানমারের সামরিক জান্তার দীর্ঘদিনের বন্ধুত্ব। সঙ্গে আমি অ্যাড করি এখানে যে মিয়ানমারের সামরিক জান্তার কিন্তু ভাগ্য বদলাচ্ছে, সেখানে ক্রমান্বয়ে বিদ্রোহ চাঙ্গা হচ্ছে। এবং আপনারাও দেখেছেন যে গত কয়েক মাসে, গত 6-7 মাসে মিয়ানমারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণটা অলমোস্ট 2/3 কমে এসছে। এইটি একটি সুযোগ, যখন মেম্বার স্টেটসরা চাপ দিতে পারে মিয়ানমারের সরকারের উপরে রোহিঙ্গাদের ফিরে নেবার জন্য। কেউ তেমন কোনো উদ্যোগ নেই। ভুলটা হয়েছে বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী ভেবেছিলেন যে এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি সারা বিশ্বে মহান একজন নেত্রী হবেন এবং নোবেল পুরস্কার দেওয়া হবে। জি, ইট ওয়াজ এ ব্লান্ডার। আমাদের জন্য দরজা খুলে দেওয়াটা ওয়াজ এ ব্লান্ডার। আমি আপনাকে বলি, আমার মনে আছে যে প্রধানমন্ত্রী হাসিনার পক্ষে হার্ভার্ডে ক্যাম্পেইন করা হয়েছে, ঢাকা থেকে লোকজন এসছে ক্যাম্পেইন করবার জন্য যে কত মহান তিনি প্রধানমন্ত্রী এবং তার কেন নোবেল পুরস্কার পাওয়া উচিত। এই যে রাজনৈতিক উদ্দেশ্য মাথায় রেখে যে কূটনৈতিক ব্লান্ডার তিনি করলেন, তার ফল আমরা এখনো বহন করছি। তবে জাতিসংঘ মহাসচিবকে আমি এত সহজে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাই না। তিনি যদি তার ভয়েসটা লেন করেন, শক্তভাবে তিনি একটা অবস্থান গ্রহণ করেন, সেক্ষেত্রে মেম্বার স্টেটসরা নড়ে চড়ে বসতে পারে এবং ব্যবস্থা গ্রহণ করতেও পারে। আমাদের একমাত্র আশা হচ্ছে এই যে মিয়ানমারে প্রবাবলি একটা বড় ধরনের পরিবর্তন করতে পারে, and that may help the Rohingyas to go back to their homeland. আরো কিছু আমার ওপিনিয়ন যেটা হচ্ছে বাংলাদেশের উচিত চায়না পার্শ্ববর্তী কয়েকটি দেশের সাথে একত্রে বসে এই সমস্যাটা আলোচনা করা, such as Thailand, such as Malaysia. It is also their problem too. ASEAN কান্ট্রিজের সাথে চায়নার সাথে বসে বাংলাদেশের ডিপ্লোমেসিটা খুব ভালো মতো করা হচ্ছে। এখানে ইন্ডিয়ার সাথে কোনো কিছুতে আলোচনা যাওয়া দরকার নেই, প্রয়োজন নেই। আচ্ছা, আমি আরেকটি ব্যাপার আমাদেরকে চোখে এখন খুব বড় করে ধরা পড়ছে, পত্রিকাতে ফলো করে আসছে, টেলিভিশনে আসছে। নাকিবুর রহমান, আপনার কাছে বাংলাদেশে এখন দেখছি আমরা মাব জাস্টিস, রেপ, চুরি চামারি, ডাকাতি, ছিনতাই মানে খুব ফলাও করে আসছে এবং সবাই খুব চিন্তিত। এবং দুটি ব্যাপার, এই যে রেপের মতো একটি ব্যাপার এখন মানে অহরহ হয়ে দাঁড়াচ্ছে। এই যে সোশ্যাল ডিসঅর্ডার এবং ডিজিজ, এখান থেকে বের হয়ে আসার উপায় কি, দলগুলো কি করতে পারে, এটি একটি প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এটি আমার অবজারভেশন, আমি বাংলাদেশে এই যে বাস ডাকাতির কথা, ছিনতাইয়ের কথা, এখন ছিনতাইয়ের কথা বলা হচ্ছে, ছিনতাই সব সময় হতো, আওয়ামী লীগের সময়ও হয়েছে, বিএনপির সময় হয়েছে, রেপ হয়েছে, অনেক কিছু হয়েছে। সো দিস ইজ নাথিং নিউ, আমি এগুলো সমর্থন করছি না, কিন্তু এখন যেই আকারে আসছে খবরগুলি, নান অফ দিস আর নিউ, দিস হ্যাজ বিন হ্যাপেনিং। কিন্তু হঠাৎ করে এগুলো এখন বেড়ে গেছে বলে মনে করছেন অনেকেই, আমরাও তাই দেখছি। আসলে এই ডিজিজ, এই সমস্যা আসলে সমাধানটা কোথায়? জি, এটা খুবই ডেফিনেটলি উদ্বেগজনক এবং এটা আগে থাকুক নতুন করে হোক, এটা আমি মনে করি যে খুব বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে উই ক্যান নট ডুয়েল ইন দ্য পাস্ট। আগে কি হয়েছে এবং আগে কম হয়েছে না বেশি হয়েছে ওটার হিসাব গুড পয়েন্ট করাটা একেবারেই আমার মনে হয় যে বিচ্ছিন্ন কথা, যেটা
রিয়ালিটিটা সবচেয়ে বড় কথা হলো যে ডিনায়ালের মধ্যে থাকলে কিন্তু সমাধান পাওয়া যাবে না। আমি যদি মনে করি যে আগে এটা হয়েছে এখন এখনো হচ্ছে। এখন হচ্ছে, হ্যাঁ, এটা এটা বললে কিন্তু আমি কোনো সমাধানের কথা খুঁজে পাবো না। কারেক্ট। এই আমাদের এটা সমাধান খুঁজতে হবে। এখন সত্যি কথা বলতে যে বাংলাদেশে এই 5ই অগাস্টের পরে আহ, পুলিশের অনেক সদস্যরা কাজে জয়েন করেন নাই আমরা দেখেছি। তারপরে অনেকেই আহ, সহযোগিতা করছেন না, কারণ তাদের লয়্যালটি অন্য জায়গায় রয়েছে। সুতরাং প্রশাসনের মধ্যে এনফোর্সমেন্টের একটা ব্যত্যয় ঘটেছে এবং এটারই একটা রিফ্লেকশন ওভারঅল আইন শৃঙ্খলার অবনতি। এবং এখানে এর মধ্যে আমরা দেখেছি যে সিদ্ধান্ত নিয়ে অপারেশন ডেভিল হান্টের পরে এবং আরো কিছু বড় বড় হাই প্রোফাইল ছিনতাই যেটা ভাইরাল হয়েছিল, এটা যারা ঘটিয়েছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। সো এটা একটা স্বস্তির জায়গা। কিন্তু সাথে সাথে যে ধর্ষণের মতো একেবারে খুব মানে নেক্কারজনক যে কাজটা সেটা হচ্ছে, এবং আমি আবার রিপিট করছি যে এটা আগে হয়েছে আগে হয়নি, ইটস মিউট পয়েন্ট, এখন হচ্ছে। এবং এটা কম হোক বেশি হোক ডাজন্ট ম্যাটার, একটাও কেন হবে। এই জায়গাটাতে একটা কমিশন করে সমস্ত রাজনৈতিক দল না, সুশীল সমাজ সহ সমাজের সবাইকে নিয়ে একটা ন্যাশনাল ডায়লগ হওয়া উচিত যে কিভাবে এই ধরনের নৈতিক অপরাধ থেকে আমরা বের হয়ে আসতে পারি। কারণ এখানে এটা রিফ্লেক্ট করে আমাদের ওভারঅল বাংলাদেশের মানুষের যে নৈতিকতার একটা অধঃপতন ঘটেছে, যে অনেক অন্যায় কাজ যেটাকে মানুষ অন্যায় মনে করে না, না করে করছে। তো এই জায়গাতে একটা সচেতনতা বৃদ্ধি করা, সবাইকে কেয়ারফুল হওয়া যে এ ধরনের কাজ যাতে না ঘটতে পারে, এবং ভিজিলেন্টি যেটা, যদিও মব জাস্টিস ইজ ব্যাড, কিন্তু এট দ্য সেম টাইম কিছু কিছু অন্যায় কিন্তু সোশ্যাল একটা কন্ট্রাক্টের মাধ্যমেও প্রতিহত করা যায়, এটাকে কমিয়ে আনা যায় যদি তাদেরকে সোশ্যালি একটা মানে যেটা বাংলাদেশে যেটা হচ্ছে যে একজন অপরাধ করলো, জেলে গেল, জামিন নিয়ে বের হয়ে আসলো, লাইফ ইজ অ্যাজ ইউজুয়াল। যারা অপরাধী তাদেরকে মানে ফর এক্সাম্পল আমরা যদি বাংলাদেশে একটা সেক্স অফেন্ডার্স রেজিস্ট্রি করি, যারা এ ধরনের রেপ এবং চাইল্ড মলেস্টিং সাথে জড়িত, তাদের একটা যদি ডেটাবেস থাকে ন্যাশনালি, এবং আমেরিকাতে যেটা হয় যে কোনো সেক্স অফেন্ডার আপনার নেবারহুডে আসলে ইউ ইমিডিয়েটলি গেট অ্যালার্ট। সো এই ধরনের একটা উদ্যোগ শুরু হওয়া দরকার ব্যাপকভাবে। আমি জানি যে কিছু মানুষ, কিছু এনজিও ছোট আকারে শুরু করছেন, কিন্তু আমার মনে হয় যে ডক্টর ইউনূস সাহেবের প্রশাসনের এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। কারণ এই ধরনের মানুষদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ ইটস এ হ্যাবিট। যারা একবার এরকম অপরাধ করেছে তারা যদি শাস্তি না পায়, সামাজিকভাবে যদি হেয় প্রতিপন্ন না হয়, তারা কিন্তু এই কাজটা বারবারই করতে থাকবে। সুতরাং এই জায়গাটাতে শক্ত অবস্থান নিতে হবে, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ভেরি ওয়েল স্যার, থ্যাংক ইউ। আমাদের হাতে সময় খুবই কম। হাসান ফেরদৌস, আপনার কাছে দুটি প্রশ্ন দিব। একটি প্রশ্ন হচ্ছে, সম্প্রতি হিউম্যান রাইটস চিফ অফ ইউএন মিস্টার টার্ক উনি বলেছেন যে বাংলাদেশে আর্মি যদি কু করে তাহলে ইউএন পিস কিপিং এ তাদেরকে রাখা হবে না। অনেকে এটি মনে করেন যে এই ধরনের মন্তব্য ইউএন এর কাছ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল। আরেকটি হচ্ছে, সময়ের স্বল্পতার কারণে আমি আপনাকে তুলে দিচ্ছি, যদি খুব সংক্ষেপে বলতে পারেন, চিফ অ্যাডভাইজার যাচ্ছেন চায়নাতে, এর অর্থ কি? নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে বাংলাদেশের সামনে? প্রথম প্রশ্নে বলি আমি যে হ্যাঁ, আমি এগ্রি করি যে টুক সাহেবের এই মন্তব্য করাটা অনভিপ্রেত। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি নাক গলানো, এটি তার এখতিয়ারভুক্ত নয়। কে পিস কিপিং যাবে কে যাবে না সিদ্ধান্ত নেয় শুধুমাত্র মেম্বার স্টেটস। জি, ফিনান্সিং করে মেম্বার স্টেট, জাতিসংঘ কিছুই করে না। তুর্ক সাহেব আমার মতে একজন কর্মী মাত্র। আমরা সিদ্ধান্তগুলি পালন করি, যে সিদ্ধান্তগুলি গ্রহণ করে মেম্বার স্টেটস, এটা একটা দিক। কিন্তু যখন জাতিসংঘের কোন উচ্চ পদস্থ কর্মচারী এই কথাটা বলে, তার একটা ওজন থাকে। 2006 সালে কিন্তু একই ঘটনা ঘটেছে। 2006 সালেও কিন্তু ঢাকার ইউএনডিপি অফিস চিঠি লিখে বলেছিল, তোমরা যদি সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ করো তাহলে কিন্তু পিস কিপিং এ তোমাদের পার্টিসিপেশনটা প্রশ্নবিদ্ধ হতে পারে, চিঠি লিখে বলেছিল, যেটাও কিন্তু এক ধরনের অ্যাবারেশন। কিন্তু ফলটা হয়েছে কি? এর ফলে আসলেই কিন্তু সামরিক বাহিনী হস্তক্ষেপ করেনি। ফলে একদিকে এটা বৈধ নয়, অন্যদিকে আমি এটাকে ওয়েলকাম। আপনি আমার বুঝতে পারছেন আমার কন্ট্রাডিকশনটা? এটা প্রপার নয়, ঠিক নয়, তোমার এখতিয়ারভুক্ত নয়, কিন্তু এই কথা বলার ফলে কিন্তু
সামরিক বাহিনী হস্তক্ষেপ করেনি। Yeah, So what I will what a paradigm. এক্স্যাক্টলি। 2 নম্বর অন চায়না, Yeah. আমাদের এখন সময় এসছে আমাদের ডিপ্লোম্যাটিক কার্ডটা বাড়ানো। আমাদের হাতে বেশি খেলার তাস নেই। Right. আমরা গত 15 বছর 20 বছর লিটারালি ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। হ্যাঁ। ভারত যা চেয়েছে তাই দিয়েছি আমরা। ভারত ট্রানজিট চাও, ওকে ট্রানজিট নাও। হ্যাঁ। তুমি আমাদের পোর্ট চাও, পোর্ট নাও। তুমি আমাদের চিকেন নেকে তুমি রাস্তাঘাট চাও, যা চেয়েছি আমরা তাই আমরা যাই তারাতে দিয়েছি আমরা। বলে আমাদের অর্থনীতিটা, আমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, বাণিজ্য অলমোস্ট 3 গুণ বেশি এক্সপোর্ট করে ভারত আমাদের তুলনায়। জি। এবং বাংলাদেশ ছিল ভারতের জন্য 4th অথবা 5th লার্জেস্ট রেমিটেন্স গিভার। ভারতীয়রা কাজ করছে আমাদের এখানে বসে, পয়সা উপার্জন করছে, দেশে পাঠাচ্ছে। ইমাজিন করেন গরিব একটা দেশ, সেখানে সেই দেশটি ভারতের জন্য 4th অথবা 5th লার্জেস্ট রেমিটেন্স গিভার। এই যে ডিপেন্ডেন্স ফ্যাক্টর ছিল, এটা একটা মাত্র উপায় হচ্ছে আমাদের থেকে বাঁচার, আমাদের এই পোর্টফোলিওটা বাড়ানো। ওকে, তার অর্থ সেই জন্যই ইউনূস সাহেবের চায়না যাওয়াটা আমি খুব একটা ভালো লক্ষণ বলে মনে করি। ধন্যবাদ আপনাকে। সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আপনারা দুজনই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের দুজনের সাথে পরবর্তীতে। দর্শক, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।